কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই। এটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, পরিষ্কার কথা। ইন্টারিম গভর্নমেন্ট যে নিজেই স্বীকার করেছেন যে ওনাদেরকে কেউ নিয়োগ করে, জনগণ নিয়োগ করে নেয়, একটি গোষ্ঠী নিয়োগ করেছে এবং উনি তাদেরকেই, জনগণকে বলেননি, উনি তাদেরকেই তার অভিভাবক বলেছেন। কাজে সেই গোষ্ঠী এবং তাদের একটা দল বানানো হয়েছে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায়, সরকারি পৃষ্ঠপোষকতায়। কাজে সেই সরকারি দল এবং সরকার, আর এই সরকারি দলের বিষয়ে আমাদের আরেকটি বড় রাজনৈতিক দল জামায়াত ইসলাম পরিষ্কারভাবে বর্ণনা করেছেন যে আন্দোলনটা আমরাই করেছি এবং সারা দেশের জনগণকে আমরা কিছুটা হলো বুঝতে দেইনি যে এর ভিতরে আমরা সব কিছুর মধ্যে আছি। এবং তারা সেখানে বলেছেন এই সমন্বয়করা এবং এখানে হেলমেট বাহিনীতে যারা ছিল, তারা পদাতিক বাহিনীতে যারা ছিল, বিভিন্ন সময় যারা অনেক ধরনের কাজ করেছে, যেটা মানে এই আন্দোলনের জন্য, যেটা যেমন তারা নিজেরই স্বীকার করেছে, তারা অনেকখানে নাশকতামূলক কাজ করেছেন, হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেগুলোর সঙ্গে তারা জড়িত। সেই কারণে জামায়াত ইসলামকে বলা যায় যে এই সরকারের যে তার অভিভাবক এবং নিয়োগকর্তা, তাদের অভিভাবক ও নিয়োগকর্তা হলো জামাত। কাজে সরকার, তাদের নিয়োগকর্তা দল এবং তাদের নিয়োগকর্তা দল, এরা মিলে একটা গোষ্ঠী এই নির্বাচন পরিচালনা করছেন। এবং কাজেই এটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আমাদের অতীত অভিজ্ঞতা হলো সরকার দলীয় যদি নির্বাচনে থাকে, সরকার এবং সেই দল যদি থাকে, নির্বাচন যদি সেই সরকারের অধীনে হয়, সেই নির্বাচন কখনই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় না। তো আমরা একটা জিনিস তো এখানে হচ্ছে না, সেটা আমি পরিষ্কারভাবে বারংবার বলেছি, সেটা হলো এটা অবাধ হচ্ছে না। অবাধ মানে সকল দলের অংশগ্রহণ, সকল মানুষের অংশগ্রহণ। এখানে সকল দলের অংশগ্রহণ যেহেতু হচ্ছে না, এটা অবাধ হচ্ছে না। এখন আসে যে ওই যেটাকে বলা হয় সুষ্ঠু, সুষ্ঠু বলতে গেলে যেটা বোঝা যায় যে যেটাকে সকলের জন্য সমান সুযোগ থাকবে এবং তার সকলে ভোট গণনা সঠিকভাবে হবে। এখানে সকলের জন্য সমান সুযোগ এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। আমাদের অনেক প্রার্থী জেলখানার ভিতর থেকে প্রতিযোগিতা করছে। আমাদের অনেক প্রার্থীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তারা যখন তাদের এলাকায় যেতে চাচ্ছে, সেখানে তাদেরকে নানান ধরনের ইনডাইরেক্টলি ডাইরেক্টলি হুমকি দেওয়া হচ্ছে যে আপনাদের নামে মামলা আছে এবং মামলাতে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে বিভিন্নভাবে। যেমন আমাকে এখানে, আমি আসার আগেই একটা প্রচারণা চালানো হয়েছে যে আমার নামে মামলা আছে, কাজে আমাকে গ্রেপ্তার করা উচিত। মামলাগুলো যে ভুয়া, এটা যে বলছেন উনি জানেন, যে দিয়েছেন উনি জানেন, সরকার জানে, বিচার বিভাগ জানে, সকলেই জানে। তারপরে এই হুমকিগুলো দেওয়া হচ্ছে। আর আমাদেরকে যারা ভোট দিবে, যারা মনে করছে, যেমন অনেকে মনে করছে যে আমাদের এই সময় হয়তো আওয়ামী লীগের লোকরা আমাদের ভোট দিতে পারে, কাজে আওয়ামী লীগের লোকরা যেন মাঠে না আসতে পারে, তার জন্য তারা নানান ধরনের মামলার ভয় দেখিয়ে তাদেরকে দূরে রাখা হচ্ছে। তাদেরকে না আসলেই ধরা হবে, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। খালি কিন্তু বলা হচ্ছে তলে তলে যে আমাদের দলে এসে কাজ করেন, দলে জয়েন করেন, তাহলে আমরা আপনাদেরকে কিছু করবো না, না হলে কিন্তু আপনাদেরকে ধরবো। আবার হিন্দুদেরকে, সংখ্যার লোক যারা আমাদের সংখ্যা লঘু সম্প্রদায়, তাদেরকেও একই ধরনের হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা যদি বাইরে মাঠে নামেন, তাহলে কিন্তু আপনাদের নিরাপত্তা থাকবে না এবং পুলিশের কেস সকলের বিরুদ্ধে দেওয়া হবে। অজ্ঞাতনামা বলে একটা জিনিস চালু করা হয়েছে, হাজার হাজার অজ্ঞাতনামা, যে কোনো লোককে অজ্ঞাতনামার মধ্যে দিলেই তাকে ধরা যায়। কাজে আমাদের ভোটারকেও ডিস্টার্ব করা হচ্ছে, আমাদের কর্মীদের ডিস্টার্ব করা হচ্ছে, আমাদের প্রার্থীদের ডিস্টার্ব করা হচ্ছে। কাজে সেখানে আমি লেভেল প্লেয়িং ফিল্ড কীভাবে বলবো, আমরা এখন পর্যন্ত আছি, দেখছি এবং সামনের দিকে আমরা দেখব যে কতটুকু পর্যন্ত কি পর্যায়ে যায়। আপনার কাছে কোশ্চেনটা হচ্ছে যে আপনারা এখন ভোটের মাঠে প্রতিবন্ধকতা, এই রংপুরে তো আপনি গণসংযোগ করলেন, প্রতিবন্ধকতা কি পেলেন? ভোটের মাঠে, রংপুরের মাঠে আমি কোনো প্রতিবন্ধকতা এখনো পাইনি। তবে গণভোটকে না ভোট দেওয়ার ব্যাপারে সারা দেশব্যাপী বেশ আলোচনা হচ্ছে। এই না ভোটের ব্যাপারটা আসলে কি আপনি একটু অডিয়েন্সকে ক্লিয়ার করবেন, কেন না ভোট দেওয়া দরকার? এটা খুব দরকারি একটা কথা বলেছো। মানে স্বাভাবিকভাবে আমি যদি সংস্কার করতে চাই, সংবিধান মোতাবেক যদি সংস্কার করতে চাই, একটা নিয়ম আছে। এই সরকার সংবিধান অনুযায়ী গঠিত সরকার এবং এই সরকার দায়িত্ব গ্রহণের সময় বলেছেন আমি সংবিধান সংরক্ষণ এবং করবো, এই সংবিধানে আমি কোনো রকম বাধ্যতা করবো না, সংবিধানের বাইরে যাব না। কিন্তু এখন যে গণভোটটা করছেন, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী গণভোট, এটা সম্পূর্ণভাবে সংবিধানের বিরোধী গণভোট। কাজেই বর্তমান সরকার তাদের শপথ ভঙ্গ করছেন এবং সংবিধানের বাইরে যে কাজ করা হবে সেটা আইনগতভাবে সিদ্ধ হতে পারে না, বেআইনি কাজ করছেন এবং একটা অপ্রয়োজনীয় কাজ করছেন।
ওনারা যে সংস্কার করবেন, সরকার গঠিত হওয়ার কথা, সরকার নতুন ইলেকশনের পরে গঠিত হলে নিয়ম হলো আমাদের সংবিধান অনুযায়ী যে সরকার, সেই সরকার যেগুলো তাদের রিকমেন্ডেশনগুলো তারা সংসদে উঠাবে, সংসদে একটা একটা করে সমস্ত সংস্কারগুলোকে আলোচিত হবে, কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে। ভোট দিয়ে যদি এটা পক্ষে হা ভোট হয় তাহলে এটা যাবে, তখন যাবে গণভোটে, এবং তৎকালীন সময়ে গণভোটে যখন যাবে তার আগে জনগণ, সাধারণ জনগণ ডিবেট দেখবে, যেটা পার্লামেন্টের ডিবেট প্লাস নিউজ পেপারের আর্টিকেল হবে, এখানে এটা নিয়ে টক শো হবে বিভিন্ন টেলিভিশনে, এখানে ইউটিউবে আলাপ আলোচনা হবে, চায়ের দোকানে আলাপ আলোচনা হবে, গ্রামের হাটে বাজারে আলোচনা হবে। তখন মানুষে বুঝবে যে এই সংস্কারের পক্ষে কী কী কথা আছে, এর বিপক্ষে কী কী কথা আছে। তখন মানুষ তার থেকে বুঝতে পারবে যে এটাকে হ্যাঁ বলবো কি না বলবো। কিন্তু আপনি এগুলোর কোনো সুযোগ দিচ্ছেন না। হ্যাঁ ভোট যদি বিজয়ী হয় তখন না, এখানে যদি হ্যাঁ ভোট জয়ী হয়, এটা সমস্যাটা হবে, আমি বলতে চাচ্ছি হ্যাঁ ভোট জয়ী করার জন্য চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ ভোটটাকে আমি আগেই বলে দিচ্ছি, এখানে হ্যাঁ ভোট হলেও আমরা এটা মানবো না। যদি হ্যাঁ ভোট দেওয়ানোর জন্য মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে এই 4-5টা দিয়ে দিচ্ছি, এগুলো মেনে নেন, তাহলে আপনি বাংলাদেশে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আপনারাকে ব্যস্ত হয়ে যাবে। এগুলো সমস্ত মিথ্যাচার, এগুলো কখনোই এইভাবে তারা প্রচার করতে পারে না। এবং তাদেরকে সরকারি অর্থে প্রকাশ করছে সেটা বেআইনি, সরকারি কর্মচারীদের দ্বারা করছে সেটা বেআইনি, এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এর বিপক্ষে বললে আপনারা হয়ে গেলেন কী বলে ফ্যাসিস্টের দোষর, এর বিপক্ষে বললে আপনি শাস্তিযোগ্য অপরাধ করছেন, এসব বলে তারপরে সরকারি কর্মচারীকে প্রেশার দিয়ে যখন করানো হবে, ডেফিনেটলি এখানে তারা হ্যাঁ ভোট পাস করিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবং হ্যাঁ ভোট পাস করলে যেটা হবে সেটা হলো বর্তমান সরকার বলবে যে এখন আমাকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। কি ম্যান্ডেট? যে এই এতগুলোকে আমার সংশোধনীগুলোকে পাস করাতে হবে। তাহলে আমি কি করব? আমি এখানে থাকবো, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সংশোধনীগুলি পাশ করানো পর্যন্ত আমি থাকবো। এটা 6 মাস লাগতে পারে, 6 বছর লাগতে পারে, 60 বছর লাগতে পারে, যতদিন না হবে ততদিন আমি থাকবো। এবং ততদিন পর্যন্ত ওনারা সংসদকে নির্দেশ দেবেন যেটা পাশ করো। এবং সংসদকে যেটা বললাম, ডিবেট প্রশ্ন আসে না, ডিবেটের পরে জনগণের ভালো মন্দ দেওয়ার প্রশ্ন আসে না, যেহেতু তারা বলবে যে এটা তো জনগণ আগেই আমাকে দিয়ে দিয়েছে। কাজে তাদের সাজানো সমস্ত জিনিস তাকে পাশ করতে হবে। সংসদ যেটাকে বলা সার্বভৌম স্বাধীন, সংসদ সার্বভৌম এবং স্বাধীন হবে না। জনগণ স্বাধীনভাবে এটাকে ইয়েস নো বলতে পারবে না, তাদের কথা মতো ইয়েস নো বলতে হবে, তাদের কথা মতো সংসদ চলতে হবে। তাহলে এই সরকার, এই সংসদ তাদের অধীনস্থ হবে এবং এই সরকারই থেকে যাবে। এইটা তাহলে নির্বাচনটা কেন হওয়া দরকার ছিল? কেন আমরা নতুনভাবে একটা সরকার গঠন করলাম? কেন আমরা সংসদ গঠন করলাম? যাকে চলতে হবে বর্তমান সরকারের অধীনে, সেই সংসদের অর্থ কী? এটা সার্বভৌমত্ব নেই এবং এটা বেআইনি। সেই জন্য আমি বলছি যে এটাকে যে কোনোভাবে না ভোটকে পাস করাতে হবে এবং যে কোনোভাবে এই ধরনের কাজগুলিকে বন্ধ করতে হবে দেশের স্বার্থে, দেশ বাঁচানোর জন্য। দেশের মধ্যে এই ধরনের যদি সরকার থাকে, এই সরকারের পারফরমেন্স আমরা দেখেছি গত 1.5 বছর, দেশ ধ্বংস হয়ে গেছে, দেশ অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, চাকরি বাকরি কোনো ব্যবস্থা নাই, মানুষের আইন শৃঙ্খলা নাই, মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, এবং সমস্ত মানুষের যে গর্বের বিষয় ছিল বাংলাদেশে, সব এক এক করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট ছিল, তার জন্য সারা বিশ্বে বাংলাদেশের মানুষকে চিন্তকার ক্রিকেটের জন্য। এই ক্রিকেট তুলে তুলে গড়ে তোলা হয়েছে দীর্ঘদিন ধরে, এক একটা প্লেয়ার সারা পৃথিবীতে নাম করেছে, সেই নামে বাংলাদেশকে মানুষে চিনেছে। সেগুলোকে এক কথায় ধ্বংস, তারা সব কিছু ধ্বংস করার জন্য এই দেশটাকে ধারণ করেছে। এবং আরও যদি কিছুদিনের থেকে এই সুযোগ জনগণ দেয়, তাহলে সম্পূর্ণ ধ্বংস করতে আর বেশি দিন লাগবে না। এইটাই হলো আমাদের, এই কথাটাই আমি বুঝাতে চাচ্ছি মানুষের কাছে, এইটাতে সাবধান হবে। হ্যাঁ, কিসে? এই তো আমি প্রথমেই বললাম, এটা আওয়ামী লীগ ভোটে না থাকার মানে এটা সার্বাঙ্গিকভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলো না, অবাধ নির্বাচন হলো না, এটা একতরফা নির্বাচন হলো। আওয়ামী লীগের ভোট সবসময়, আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মিলে 80%-এর বেশি ভোট এ পর্যন্ত সবসময় পেয়েছে। কাজে এর মধ্যে বাদ দিয়ে এবং আরও যে কয়েকটা দলকে বাদ দিয়েছে, আমার ধারণা শতকরা 50% লোককে বাদ দিয়ে এই নির্বাচন হচ্ছে। এই নির্বাচন কখনোই স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না, আমাদের দেশও গ্রহণযোগ্য হবে না, বিদেশও হবে না। এই কথাটাই শুধু আজকে আমি না, আমি শেখ হাসিনার সময় একই কথা বলেছিলাম। বিএনপি যখন নির্বাচনে আসেনি তখন আমরা বলেছিলাম যে বিএনপিকে নির্বাচন, 2014 সালে যখন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার কথা ছিল, তখন এরশাদ সাহেব নির্বাচন বর্জন করেছিলেন, করার চেষ্টা করেছিলেন, ওনাকে জোর করে করানো হয়েছে। আমরা বর্জন করেছিলাম, আমি বর্জন করেছিলাম, আমরা 2070 জন সংসদ সদস্যকে এই নির্বাচন বর্জন করেছিলাম। কাজেই আমরা এখনও মনে করি এই নির্বাচনে যে জিনিসটা সবচেয়ে বড় দরকার এখন,
সেটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সামাজিক স্থিতিশীলতা আসবে না এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না এবং দেশ ক্রমান্বয়ে আরও খারাপের থেকে খারাপের দিকে যাবে। কিন্তু এই নির্বাচনের পরে আমরা রাজনৈতিক স্থিতিশীলতার কোনো লক্ষণ দেখছি না, দেখতে পাচ্ছি না। আমরা বুঝতে পারছি যে সম্পূর্ণ যদি যে কোনোভাবে যদি আমরা চিন্তা করি এই নির্বাচন থেকে শুরু করে নির্বাচনের পরে এবং নির্বাচনোত্তর সরকারের এই যে একটা বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে করলে সেটা সামনের দিকে কি পরিস্থিতি হতে পারে, এটা আমরা গতবার আওয়ামী লীগের পতনের পর থেকে দেখতে পাচ্ছি। এবং আমরা এখনও আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখুন, আমি যেখানে যাচ্ছি সেখানে আইন শৃঙ্খলা আছে, সব কিছু আছে। এখন কত আমার গ্রামের একটা ভোটার যখন ভোট দিতে যাবে এবং তাকে আমার ভোটার হিসাবে যদি কোনোখানে বাধাগ্রস্ত করা হয়, তাকে মারপিট করা হয়, তাকে পুলিশে নিয়ে অ্যারেস্ট করে এই অজ্ঞাতনামা মামলায় নেওয়া হয়, সেটা তো করতেই পারে। সেই পরিস্থিতিতে আমরা এখনও বুঝতে পারছি না। অলরেডি কালকে আমাদের ব্রাহ্মণবাড়ি এক মিছিল করার পরে এক ক্যান্ডিডেট, তার নামে মিথ্যা একটা খুনের মামলা দিয়েছিল, উনি আবার এটা থেকে অ্যাফিডেভিট করে সেই বাদী বলেছে উনি মামলার আসামি না। তারপরেও তার বাসায় হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ থেকে বলছে আমার উপর তো চাপ আছে আপনাকে এইসব করলে অ্যারেস্ট করার জন্য। তো উনি অবশ্য আমাদের প্রিজাইডিং রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করেছেন, উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা। তো এই ধরনের হুমকি কিন্তু আছে। এখন একটা এমপি ক্যান্ডিডেট যেটা করতে পারে, একটা গ্রামের কৃষক তো সেটা পারবে না। তাকে যখন হুমকি দেওয়া হবে সে তো ভয়ে পালিয়ে যাবে। তো এই ধরনের জিনিসগুলো আমরা আশঙ্কা করছি, সামনে বুঝে যাবে। আমার চারপাশে তো কালকে যথেষ্ট আইন শৃঙ্খলাকারী বাহিনী ছিল, কিন্তু আমি তো একমাত্র ফ্যাক্টর না। আমার তো হাজার হাজার আমার ভোটার, লক্ষ লক্ষ ভোটার আছে, সাধারণ মানুষ গ্রামের ভিতর থাকে, তারা অনেক ধরনের ভয়ভীতির মধ্যে থাকে। তাদেরকে এখন আসলাম, ভোট দিলাম, পরে বাসায় গিয়ে আগুন জ্বালিয়ে দেবে কিনা, আমাকে মেরে ফেলবে কিনা, পরে ভোট দিতে গেলাম আমাকে পথের থেকে ধরে অজ্ঞাতনামায় মামলা দেবে কিনা, এগুলো ভয়ভীতি থাকলে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, এটা তো থাকে না। এখানে আমি বলতে চাচ্ছি যে ওনারা যে ইলেকশন করছেন ওখানে স্বতঃস্ফূর্ততা থাকবে বলে আমরা বিশ্বাস করি না। আমাদের যুক্তিতর্কে বলে যে এটা থাকবার কথা নয়, অবস্থা দেখে যেমন শেষ পর্যন্ত কি জাতীয় পার্টি ভোটে থাকবে, এটা অবস্থার উপর নির্ভর করবে। আমরা ভোটে থাকার জন্য চেষ্টা করব। এখন যদি আমাদেরকে ধরে ধরে জেলে পুরা হয়, পথে ঘাটে গুলি করে মারা হয়, আমাদের কর্মীদেরকে যদি হ্যারাস করা হয়, আমাদের ভোটারদেরকে যদি মেরে ফেলা হয়, বাড়িতে গিয়ে কোর্ট দিয়ে বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তখন আমাদের ব্যবস্থা নিতে হবে। তারা কি শেষ কোশ্চেন আপনার কাছে যে আপনাদের বিরুদ্ধেও তো বিভিন্ন অভিযোগ মানুষজনরা করে, বিশেষ করে দেখা গেছে যে আওয়ামী দোষর ট্যাগ করে, ফেসিস্ট ট্যাগ করে। তো আপনারা আসলে এই মানুষদেরকে কি বলবেন যারা আপনাদেরকে এই ট্যাগিং গুলো করা হয়? তাদের উদ্দেশ্য তো নিশ্চয়ই আপনার একটা বলার আছে। তাদের উদ্দেশ্যে আমি চ্যালেঞ্জ করেছি। আওয়ামী লীগকে টিকায় রাখা এই কথাগুলো একেবারে সাজিয়ে গুছিয়ে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা বট বাহিনী না কি বলে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। এটার প্রত্যেকটার বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করছি। যারা বলেন তারা এই আন্দোলনে কোথায় ছিলেন, আর আমরা এই আন্দোলনে কোথায় ছিলাম? আমরা এই যে কোনো সরকারের বিরুদ্ধে যারা অন্যায় অবিচার করেছেন, এর আগে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমার চেয়ে বেশি সোচ্চার বাংলাদেশে আর দ্বিতীয় একটি কোনো লোক আছে কিনা। আর যারা আমাদেরকে দোষর বলেন তাদেরকে আমি চ্যালেঞ্জ করেছি, তাদের দেশের প্রতি কী অবদান এবং এই আন্দোলনে কী অবদান প্রমাণ সহ হাজির হন। আমি চ্যালেঞ্জ করলাম। একটু বলি যে যশোর কেন্দ্রীয় কারাগারে গতকাল আপনারা দেখেছেন যে আসলে একজন মারা গিয়েছে। এর চেয়ে মর্মান্তিক বিষয় আর কিছু হতে পারে না আমাদের দেশে। আমি বলতে চাই, বর্তমান সরকার এবং সরকারের যারা অভিভাবক এবং তাদের যারা অভিভাবক, তারা যে সরকার চালাচ্ছেন, এখানে নির্মমতা আমরা দেখতে পাচ্ছি, আমরা গণহত্যা দেখতে পাচ্ছি। পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে অমানবিক আচরণ করা হচ্ছে। একটা ছেলেকে তার বউ বাচ্চা মারা গেছে, তাকে পর্যন্ত জেলখানা থেকে এসে সে দেখতে দেয়নি। কত বড় অমানুষ এই সরকার! মানবিক গুণাবলী থাকলে, এতটুকু সামান্যতম তাদের দয়া থাকলে, মনের মধ্যে মানবিকতা থাকলে এই কথা কেউ করতে পারে না। চিন্তার বাইরে। আমি ছাত্রলীগ করি, আমার যদি দোষ থাকে, আপনি অপরাধ করলে তার জন্য মামলা করবেন, সেই মামলায় আপনার প্রমাণ করবেন আমি দোষী, তারপরে আমাকে শাস্তি দেবেন। এখন আমি ছাত্রলীগ করার জন্য আমার পথে ঘাটে আমাকে ধরে নিয়ে মেরে ফেলতে হবে, আমার বউ বাচ্চাকে মেরে ফেলতে হবে, এটা কোন দেশের কোন আইন? আওয়ামী লীগ করলেই তাকে মারতে হবে, এটা কোন আইন? আওয়ামী লীগ করলে, দোষ করলে না আপনি তাকে মারবেন? একটা সংগঠনে লক্ষ লক্ষ কোটি কোটি লোক থাকে, তার মধ্যে সবাই কি গণহত্যার মধ্যে জড়িত? সবাই কি খারাপ কাজ করেছে? বেশিরভাগ লোকই তো করে। বিএনপির সঙ্গে আমাদের অসমঝোতার কিছু নেই, সমঝোতার কিছু নেই। ওনার একটি রাজনৈতিক দল মধ্যপন্থী, আমরাও একটি মধ্যপন্থী রাজনৈতিক দল। না, ভোটের সমঝোতা আমরা কোনো জায়গায় ওনারা যদি চায় আমরা সেটা দেখবার ব্যবস্থা করব। আমরা কারো কাছে কিছু চাইনি এখন। ওনারা যদি কোনোখানে চায় তাদের প্রার্থী, আমাদের কয়েক জায়গায় তারা বলেছে আমাদের প্রার্থী যেখানে নেই সেখানে আমাদের ভোটাররা তাদের সহযোগিতা করতে আমাদেরকে
আমাদেরকে অনুরোধ জানিয়েছে, আমরা বিবেচনা করছি। স্যার চতুর্থ সংসদ নির্বাচনে আপনাদের আসন ছিল 251টা এবং সবশেষ সংসদ নির্বাচনে 11টা। বিভিন্ন প্রার্থীরা যখন মাঠে ঘাটে প্রচার প্রচার চালাচ্ছে, তারা একটি বিষয় স্পষ্ট করে বলছেন জাতীয় পার্টি থেকে মানুষ মুখ রংপুরে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, আগামীতে তারা আর যে আগের যে পারফরমেন্স ছিল সেটা তো ধরে রাখতে পারবে না। এই বিষয়ে আপনার মন্তব্য কি? মুখ ফিরিয়ে নিয়েছে কিভাবে বললেন? আগের পারফরমেন্সের যে পারফরমেন্স কী হিসাবে খারাপ হয়েছে? আমি তো বললাম যে আমার যেটা ভোটারদের কাছে গিয়ে যে রিয়াকশন আমি পেলাম, আমি আগের চেয়ে অনেক বেশি স্বতঃস্ফূর্ত পেলাম, সারা পেলাম, যেটা আমি আগে পাইনি। আগেও আমরা জিতেছি, এখানে তো কোনো সময় আমরা হারিনি। মুখ ফিরিয়ে নিয়েছে এটা এখনও বলা যায় না। যদি রেজাল্ট ওনারা দেখাতে পারে এবং ফেয়ার ভোট করে দেখাতে পারে তাহলেই বলবো। তার আগে আমি মনে করি না এসব কথার কোনো মূল্য আছে। সাময়িকভাবে এই অঞ্চলে আমাদের যেটা বললাম, আমাদের আবির্ভাব বা যেটা বলেন পুনর্জন্ম হচ্ছে আমি মনে করি। যেসব জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে আওয়ামী লীগেরা জোর করে আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্নভাবে আমাদের লোককে ঠেলে দেওয়া হয়েছিল, নানান অনাচার করা হয়েছিল, সেখান থেকে কিন্তু আমাদের লোকরা এখন মাথা মুখ ফিরিয়ে নিয়েছে এবং আমাদের লোকরা আবার দাঁড়িয়েছে এবং একটা সত্যিকারের রাজনীতি, যেটা জনমুখী রাজনীতি, জনগণের পক্ষের রাজনীতি, যে রাজনীতি জনগণ পছন্দ করছে এবং বুঝতে পারছেন, সেই রাজনীতির দিকে আমরা আছি। আমাদের সমর্থকরা এবং আমাদের নেতাকর্মীরা সেই কারণে অনেক বেশি উজ্জীবিত। আমরা খুবই আশাবাদী। চল যাই।